ডাকাত দল মহল ছাড়তেই বাড়িতে হৈ হৈ রব পড়ে গেল। হারিকেনের আলো বাড়িয়ে শাহজাহান সাহেব, শেরতাজ সাহেব, খোদেজা আর হামিদা ছুটল কন্যাদের কক্ষের দিকে। সায়রা আর সোহিনীও তখন বেরিয়ে এলো কক্ষ থেকে। কণ্ঠে প্রবল উৎকণ্ঠা মিশিয়ে বলল, আম্মা, বাইরে গোলাগুলির শব্দ হচ্ছে কেন? খোদেজা হাউমাউ করে কেঁদে উঠে তাদের সারা মুখে হাত বুলিয়ে জড়িয়ে ধরে বলে, তোমাদের কোনো ক্ষতি হয়নি তো? সায়রা আর সোহিনী বলল, না, আমাদের কোনো ক্ষতি হয়নি। কি হয়েছে বলবেন? মহলে ডাকাত ঢুকেছে। সায়রা আর সোহিনী আঁতকে ওঠে। হৃদস্পন্দন বেড়ে যায় আতঙ্কে। বলে, আম্মা, কি যেন চিৎকার দিয়েছে। সেই শব্দ শুনে আমাদের ঘুম ছুটে গিয়েছে। বিদ্যুৎও নেই। ভাইজান আর সাফায়াত ভাই ঠিক আছে? শাহজাহান সাহেব আর শেরতাজ সাহেব ততক্ষণে বন্দুক নিয়ে ছুটে যায়। পেছন পেছন বাকিরাও ছোটে। বাড়ির কাজের বুয়াগুলো বিলাপ করতে থাকে ভয়ে। সবার তখন টাকা পয়সা গয়নাগাটির বিষয়ে চিন্তা ছিল না। চিন্তার বিষয় ছিল কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা এই বিষয়ে। ভীতিগ্রস্ত পায়ে সম্রাটের কক্ষের দিকে যেতেই হারিকিন আর তলোয়ার হাতে শেহজাদকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই। সায়রা ডাক দিল, ভাইজান। শেহজাদ ঘাড় ঘুরিয়ে সবার দিকে চোখ বোলালো। সবার চোখে ভয় ত্রাসের কুণ্ডলি থেকে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল, ঠিক আছে আমার বোনেরা? সবাই এগিয়ে আসে। সায়রা ডুবতে কেঁদে ওঠে, জি ভাইজান। ওরা আপনাকে কি আঘাত করেছে? আপনি এখানে কেন? কে ওভাবে চিৎকার করেছে? খোদেজা ছুটে এসে পুত্রকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে চেঁচিয়ে। শেহজাদ শান্ত গলায় বলে, আমি ঠিক আছি আম্মাজান, কাঁদবেন না। তাহলে কে চিৎকার করেছে ওইভাবে? শাহজাহান সাহেব বলেন, অপরূপা। কোথায় সে? সায়রা সৈনী অপরূপার কক্ষে যাও। মেঘমন্দ্র গলায় শাহজাদ বলে ওঠে, তার দরকার নেই। সবাই তার দিকে তাকায়। শেহজাদ হারিকেন ওপর করে ধরে বলে, লম্বা বারান্দাটির এক কোণে গুটিসুটি মেরে কেন্নর মতো গুটিয়ে হেলে পড়ে আছে সিঁদুর রঙা শাড়ি পরা অপরূপার শরীর। তার ছাড়া পাওয়া চুল গৃহতলে শায়িত। মুখটা দেখা যাচ্ছে না কেশপাশের আড়ালে ঢাকা পড়ায়। তবে শ্বেতবিবর পা জোড়া প্রকাশ্যে। শেহজাদের তলোয়ারের আঘাতে কাটা পড়েছে তার হাতের বাহু। রক্ত ছিলকে এবং গায়ে ঢলে পড়ায় সম্রাটের পাঞ্জাবিতেও রক্ত লেগে গিয়েছে। তলে রক্তের চিহ্ন আর অপরূপাকে এমন অবস্থায় পড়ে থাকতে দেখে ভয়ে প্রায় আঁতকে উঠল সবাই। শেহজাদকে দেখা মাত্রই কেঁদে ওঠে। সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে কোনায় গিয়ে পড়েছিল অপরূপা এবং সাথে সাথে অচৈতন্য বরণ করে নিয়েছে। খোদেজা হায় হায় করে বলে উঠল, মেয়েটাকে নষ্ট করে দিল। ও খোদা, এটা তুমি কি করলে? বিয়ের পর স্বামীর ঘর করতে পারলো না মেয়েটা। শেহজাদ মায়ের আহজারি থামিয়ে দিয়ে বলে, আম্মা থামুন। আমার মনে হয় এমন কিছু হয়নি। ওকে আক্রমণ করতে চেয়েছিল, ও পালিয়ে এসেছে। ভুল করে আমি আঘাত করেছি ওকে। শাহজাহান সাহেব গলা চড়িয়ে বলেন, এটা কি করেছো? মেহমানকে এভাবে আঘাত করেছো? ওপরওয়ালা রুষ্ট হবেন পুত্র। আমরা কি করে নিশ্চিত হলাম যে সে ডাকাত? খদিজা কড়া গলায় বলে, ও তো বলছে ও ভুলে মেরেছে। এভাবে চড়াও হচ্ছেন কেন? হামিদা বেগম শিভানকে নিয়ে ছুটে ঘটনাস্থলে এলেন। বলল, ফুলবানুকে পাওয়া যাচ্ছে না ভাবিজান। সবার বুক ধক করে ওঠে। তন্মধ্যে সাফায়াতও উপস্থিত হয়। শেহজাদ ভাই কালু মিয়া আর মফিজের গায়ে গুলি লেগেছে। অবস্থা গুরুতর। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। শেহজাদ অপরূপার দিকে তাকায়। বলে, এদিকে এই মেয়েটা এই অবস্থায় পড়ে রয়েছে। আমার হাতে একটা নিষ্পাপ প্রাণ আঘাত পেয়েছে। এটা আমি মানতে পারছি না। সাফায়াত নির্ভর হয়ে পড়ে থাকা অপরূপার দিকে তাকায়। সায়রা আর সোহিনী ততক্ষণে অপরূপার কাজ ঘেঁষে বসেছে। রক্ত দেখায় তারা অপরূপাকে ধরতে ভয় পাচ্ছে। শেহজাদ সাফায়াতকে বলে, দ্রুত ডাক্তারবাবুকে আসতে বলো সাফায়াত। আমি এই মেয়েকে নিয়ে চত্বরে যাচ্ছি। তারপর ফুলবানুকে খুঁজবো। কালু মিয়া আর মফিজের চিকিৎসা হবে। আম্মা, আরো কয়েকটা হারিকেন জ্বালিয়ে দেন। বিদ্যুতের তার কেটে দেওয়া হয়েছে। বাতি জ্বলবে না। দ্রুত যান। ভীত হবেন না। খদিজা আর হামিদা চলে যায়। শেহজাদ এগোয় অপরূপার দিকে। সায়রা আর সোহিনীর চোখ ভিজে ওঠে অপরূপাকে ওই অবস্থায় দেখে।
মেয়েটার ওপর অনেক ঝড় বয়ে যাচ্ছে, তারা বুঝতে পারছে সব। শেহজাদ এসে পাঁজা কোলে করে তুলে নিতে নিতে বলে, পরে তোমরা তাকে বলো না যেন আমি তাকে কোলে তুলে নিয়েছি। সে আমায় ঘৃণার চোখে দেখে। ভাইয়ের দিকে বিস্ময় বিহ্বলিত চোখে তাকায় দু বোন। তাদের ভাইজানকে অপূর্বা ঘৃণার চোখে দেখে, অথচ সে রূপনগরের সম্রাট, রূপনগরের রূপের ধারক বাহক। রূপনগরের কত চোখ ঝলসানো রূপসী তার প্রাণপুরুষ হিসাবে শেহজাদকে চায়। দিবা স্বপ্নে বিভোর হয়ে থাকে, যার দরাজ গলার স্বর শুনে নারী মাতোয়ারা হতে বাধ্য হয়। গভীর সারণীর দিকে তাকাতেই হৃৎপিণ্ডে কাঁপুনি ধরে। সুলতান মহলের উত্তরাধিকার সত্ত্বে নয়, সে নিজ গুণে সকলের কাছে পরিচিত, যার সাহসিকতা, বুদ্ধিমত্তা, পরোপকারিতা, ন্যায়পরায়ণতা আর উদারমনতার মানুষ মুগ্ধ। সে পুরো রূপনগরের ন্যায় বিচারের মসজিদে উত্তম ফয়সালা দানকারী। তাকে একটি ক্ষুদ্র মানবী ঘৃণার চোখে দেখে? কি কারণ? যদিও বা দেখে, তাতে কি যায় আসে? একজন অতিশয় নগণ্য কন্যাকে ঘৃণাকে কেন তিনি এত প্রাধান্য দিলেন তা বেশ ভাবিয়ে তুলল দু বোনকে। পরক্ষণে মনে হলো অপরূপার ভাবনা সঠিক, কারণ সে তো সম্রাট শেহজাদকে চেনে না। যদি চিনতো তাহলে দু চোখ দিয়ে ঘৃণা ছুঁড়েছে, সেই দু চোখকেই ঘৃণা করত সে। অপরূপাকে চৌকির ওপর শুইয়ে দিয়ে বোনেদের কৌতূহলী দৃষ্টি এড়িয়ে ফুলবানুর খোঁজে বেরিয়ে পড়ল শেহজাদ। ডাক্তার চলে এসেছে, অপরূপার চিকিৎসা চলছে। ডাক্তারের কথায় কালু মিয়া আর মফিজের রূপনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মতিবানুর আহাজারি শোনা যাচ্ছে। ফুলবানু তার আপন চাচাতো বোন। স্বামী তালাক দেওয়ার পর মতিবানুর সাথে সুলতান মহলে কাজের খোঁজে আসে সে। সেও যাদের শরণাপন্ন হয়ে থাকে, কাজ করে সে। তার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে খোদেজা তাকে রেখে দেয়। মফিজের সাথে তার নিকাহ হওয়ার কথাবার্তা চলছিল মহলের ভেতর। খোদেজা ঘটক ছিল। সপ্তাহখানেক পর তাদের নিকাহ হতো শেহজাদকে জানানোর পর। শেহজাদ ফুলবানুকে স্নেহ করে ফুলকলি ডাকে। ফুলকলিও সাহেবকে ভাইজান নিজের পর সবচাইতে বেশি ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। জায়নামাজে বসে সবার আগে সে সাহেব ভাইজানের জন্য দোয়া করে, হায়াত খোঁজে। সাহেব ভাইজান অপরূপ রূপনগরের প্রাণ। সেই ফুলকলির অনুপস্থিতি শেহজাদকে বড়ই চিন্তা আর ভয়ে ফেলে দিয়েছে। সায়রা আর সোহিনী হারিয়ে গেলে যেমনটা লাগতো ঠিক তেমনটা লাগছে, অস্থির লাগছে। খোঁজা বিলাপ করা শুরু করে দিয়েছে ওদিকে। ডাকাত দল সোনা দানা, নগদ টাকা পয়সা আর জমি জমার কাগজপত্র নিয়ে গেছে। শাহজাহান সাহেব কেদারায় বসে রইলেন চুপচাপ। জমি জমার কাগজপত্র দিয়ে কি করবে তারা? অপরূপার রক্তক্ষরণ বন্ধ হয়েছে, তবে চেতনা ফেরেনি। সায়রা সৈনী তার গলার পাশে নখের আঁচড় দেখে আঁতকে উঠল। ডাক্তারের দেয়া ওষুধ লাগিয়ে দিয়ে তারা হাত পাখায় বাতাস করতে লাগলো আর ডাকলো, অপরূপা ওঠো। অপা, কিছু হয়নি তোমার? কয়েক লগ্ন পর ফুলকলিকে না পেয়ে শেহজাদ ফিরে এলো হতাশাগ্রস্ত হয়ে। এসেই কণ্ঠা শুনে বসে পড়ল পরাজিত ভঙ্গিতে। বসেই চোখের আঁখি পতিত করল সায়রা আর সোহিনী দ্বারা ঘিরে থাকা কন্যাটির দিকে। অনুতাপ নিয়ে ভাবে, এর আগে এমন ভুল তো সে কখনো করেনি। তন্মতো চত্বরের সৈন্যরা দলবল সহ প্রবেশ করল। সম্রাট শাহজাহান সাহেব, শেরতাজ সাহেব দাঁড়িয়ে পড়লেন। সৈন্যপ্রধান কালিম বললেন, হুজুর, ফুলকলির খোঁজে সবাই কাজ করছে। আমরা তাকে খুঁজে পাবো শীঘ্রই। আরো একটা খবর আমরা নিয়ে এসেছি। সেটা হলো, আশপাশের 4-5টা গ্রাম খুঁজে নিয়ে আমরা জানতে পেরেছি কোনো কাজী বাড়িতেই অপরূপা আর রহমানের নিকাহ পড়ানো হয়নি। সুতরাং রহমান নামের কেউই অপরূপার স্বামী নয়। শেহজাদ আশ্চর্যজনিত গলায় প্রশ্ন করে, তার মানে অপরূপা মিথ্যে বলছে? হ্যাঁ, মিথ্যে বলছে। তাদের বিয়েই হয়নি। তবে অপরূপার গ্রামে গিয়ে জানতে পেরেছি একজনের সাথে অপরূপার অল্প দিনের পরিচিত ছিল এবং তার সাথেই অপরূপা ঘর ছেড়েছে। তারা দুজন দুজনকে ভালোবাসতো।
ওই লোকটার খোঁজ করা হচ্ছে। তাকে পাওয়া গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। শেহজাদ জানতে চায়, কালিম, আজকের ঘটনার সাথে অপরূপা কি কোনোভাবেই যুক্ত? আমরা সন্দেহ করছি, কিন্তু অপরূপার প্রেমিককে না পাওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলতে পারছি না। আপনারা তাকে চোখে চোখে রাখবেন। শেহজাদও পণ করল অপরূপাকে সে চোখে চোখেই রাখবে।